কক্সবা- কক্সবাজারের উখিয়া বালুখালী এলাকার আকরাম উল্লাহর পুত্র ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কর্মরত কনস্টেবল মনিরকে 10,000 পিস ইয়াবা সহ আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। কে শুনে কার কথা? যারা চোর ধরবে তারা যদি চোর হয় তাহলে চোর ধরা কোনোভাবেই শেষ হওয়ার কথা নয়। বুধবার 20 আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে উকিয়া থেকে যাওয়ার পথে লোহাগাড়া থানা এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করেছে। এই সময় তার কাছ থেকে 10,000 ইয়াবা উদ্ধার করা হয়েছে। এখন কথা হচ্ছে, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাই যদি এভাবে এই কাজ অপরাধগুলো করে থাকে, তাহলে যারা সাধারণ মানুষ এই ব্যবসাগুলো করছে তারা নিস্তার পাওয়ার কোনো সুযোগ নেই। তারা কোনোভাবে আইনের হাতে আটক হওয়ার কোনো সুযোগ নেই। যেহেতু আমি নিজেই চোর, আমি চোর ধরার চোর কেন ধরতে যাব? আমি চোর হলে আমি চোর ধরার কোনো প্রশ্ন আসে না। অতএব চোর চুরি করবে, অন্য কোনোভাবে অন্য কেউ ধরতে পারবে না। ঠিক একই ধরনের একই কায়দায় এভাবে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও এই ধরনের কাজগুলো করে যাচ্ছে। আমরা ইদানিংকাল অনেকভাবেই দেখে আসছিলাম ডিবির বিভিন্ন কর্মকর্তারা ইয়াবা পাচারে জড়িত, পুলিশের বিভিন্ন দায়িত্বশীলরা ইয়াবা পাচারে জড়িত, বিভিন্ন জায়গায় আটক হচ্ছে। কিন্তু আটক হওয়ার পরেও এই কাজগুলো কোনোভাবে সমাপ্ত হয় না বা এই কাজগুলো কোনোভাবে বন্ধ হয় না। যেহেতু যেমন আমরা দেখতে পাই রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক যেভাবে এই অপরাধ তৎপরতা বাড়ছে, তেমনি মাদক পাচার আরো বাড়ছে। মাদক পাচার বাড়ার একমাত্র কারণ হচ্ছে যে কি, হোক সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হোক সাধারণ নাগরিক বা যে কোনো রাজনৈতিক নেতা কর্মী। তো এই ধরনের অপরাধগুলো বাড়ার একমাত্র কারণ আমি যেটুকু বিশ্লেষণে বা আমি ভেবে চিনতে যতটুকু পেয়েছি সেটা হচ্ছে যে কি, মাদক যখন ধরা পড়ে, যা যে কোনো মাদক হোক, সেই হোক ইয়াবা বা ফেন্সিডিল বা অন্য কোনো মাদক ধরা পড়ার পরে পুলিশ গ্রেপ্তার করে, র্যাব গ্রেপ্তার করে, বিজিবি গ্রেপ্তার করে বা সেনাবাহিনী গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পরে থানা হেফাজতে নিয়ে যায়। থানা হেফাজতে নেওয়ার পরে থানা সেটি নিষ্পত্তি করে, কাউকে ছেড়ে দেয়, আবার কাউকে কারাগারে পাঠিয়ে দেয়। কিন্তু এখন সমস্যা হচ্ছে, কারাগারে পাঠানোর পরে যে ঘটনাটি ঘটে সেটি না ঘটলে হয়তো অপরাধ অনেকটা কমে যেত। এখন 2, 4, 5, 10,000 টাকা দিয়ে কারাগার থেকে যে কোনো ভাবে হয়তো 1 সপ্তাহ ইয়াবা নিয়ে ধরা পড়লে 1 সপ্তাহ যে কারাগারে থাকতে হয়, 10, 20 হাজার 30,000 টাকা দিয়ে কোর্টের মাধ্যমে সেটি তিনি বেরিয়ে পড়তে পারেন। এখন কোর্টের মাধ্যমে যদি তিনি জামিন পায়, কারাগার থেকে যদি ছাড়া পায়, তিনি আবারও নতুন করে এই ব্যবসায় লিপ্ত হয়। কারণ একটি চালান যদি আপনি ইয়াবার চালান যদি 50,000, 1 লাখ ইয়াবা যদি আপনি পাচার করতে পারেন বা কোনো জায়গায় নিয়ে যেতে পারেন ধরা না খেয়ে, আপনি কত টাকার মালিক হতে পারেন সেটা আপনি চিন্তা করে দেখেন। যদি একবার ধরা খান, 30,000 টাকা দিতে হচ্ছে, 10,000 টাকা, 20,000 টাকা, এই টাকাগুলো দিয়ে আপনি জামিন পেয়ে যাচ্ছেন সহসাই। তাহলে এই ব্যবসাগুলো কেন করবে না? এই ব্যবসায় কোনো বলা যায়, এই ব্যবসায় কোনো পুঁজি না করে এই ব্যবসাগুলো অনেকভাবে করা যায়। এই বিষয়গুলো কিন্তু আমাদের নজরে আছে। এখন এই ব্যবসাগুলো কারাগার থেকে যদি তিনি ছাড়া না পান, কারাগারে যদি তিনি বন্দী অবস্থায় থাকেন, সেখানে যদি তাকে উত্তম মাধ্যম দিয়ে থাকেন, তাহলে তিনি হয়তো শিক্ষা পাবেন যে তিনি এই কাজগুলো করলে তার উপর কত ভয়াবহ চিত্র, তার উপর কত ভয়াবহ নির্যাতন হয়। এই দৃশ্যগুলো তিনি যখন দেখবে, এই বিষয়গুলো যখন তিনি উপলব্ধি করবে, তিনি হয়তো ভালো হবেন। এখন ঠিক তার উল্টোটাই হচ্ছে। কারণ তিনি কারাগারে গিয়ে সেখানে তিনি সুন্দরভাবে একেবারে খুব আরাম আয়েসে করে কারাগারের অবস্থা, শাশুড় বাড়িতে গিয়ে শাশুড় বাড়িতে মেহমানদারি করে, মেহমানদারি আপ্যায়ন তাপ্যায়ন খেয়ে তিনি আবার এসে পুরোদমে পুনরায় আবার এই কাজগুলো আরো দ্বিগুণ করে বাড়িয়ে দেয়। এখন আপনি এই ইয়াবা ব্যবসা যতই চেষ্টা করেন না কেন, বন্ধ হওয়ার কোনো সুযোগ কি আছে? এই মাদক ব্যবসা বন্ধ হওয়ার কোনো সুযোগ কি আছে? দিন দিন আরো বেপরোয়া হচ্ছে, দিন দিন আরো ব্যবসা বড় হচ্ছে। ব্যবসার যেমন আপনি একটি কোনো ব্যবসা করতে যাচ্ছেন, ব্যবসায় প্রথমে পুঁজি দিবেন অল্প, এই পুঁজি দেওয়ার পর আপনার ব্যবসা যদি ভালো হয়, দিন দিন বৃদ্ধি করবেন এই পুঁজিগুলো। পুঁজি আপনার 1 লাখ টাকা হলে আপনি হয়তো 2, 4, 5 মাস বা 1 বছর পরে দেখবেন এটি 6 লাখ টাকায় করে ফেলছেন। ঠিক একই কায়দায় ইয়াবা ব্যবসা বা মাদক ব্যবসাগুলো হচ্ছে। আপনি প্রথমে যদি 10,000 টাকা পুঁজি দেন, এই পুঁজিতে যদি আপনি
একবার ব্যবসা করেন তাহলে ব্যবসার পরে আপনার অনেক টাকা আসবে। এই অনেক টাকা আসার পরে আপনি যদি একবার ধরা খান 30,000 টাকা আপনাকে খরচ করতে হবে বা 20,000 টাকা, একেবারে হাইয়েস্ট 50,000 টাকা আপনি খরচ করলেন, বেরিয়ে পড়লেন। বেরিয়ে পড়ার পর নতুন করে আবার 2 লাখ টাকা ইনভেস্ট করলেন এই ব্যবসায়, তখন আপনার কয়েকবার যখন আপনি ভালোভাবে করবেন, একবার ধরা খাবেন, তখন আবারও 20-50,000 টাকা খরচ করতে হবে। কিন্তু আপনি তো লাভের অংশ তো অনেক বেশি হচ্ছে। এখন আপনি কারাগারে গিয়ে যদি উত্তম মাধ্যম না খান, আপনি যদি বিভিন্নভাবে হেনস্থার শিকার না হন, আপনি শ্বশুরালয়ে গিয়ে যদি আরামে এসে খেয়ে বের হন, তাহলে আপনি কেন এই ব্যবসা করবেন না? আপনি তো বিয়ে করতেই করবেন, ওই শ্বশুর বাড়ির মজা যে কত ভালো, কত আরাম, তাদের খাবার দাবার যে কত ভালো, তো আপনি তো বিয়েই করবেন, আপনি বিয়ে করতে চাইবেন, পরে সেটি বুঝতে পারবেন, আসলে পস্কাবেন পরে। এখন ব্যবসা যখন ভালো হচ্ছে, ব্যবসা করতেই হচ্ছে। তো আমরা মূল আলোচনাটি সেটি হচ্ছে যে একজন পুলিশ কনস্টেবল যেভাবে আটক হয়েছেন ইয়াবা নিয়ে, তার বাড়ি উকিয়াতে। যেহেতু সেই উকিয়া টেকনাফ ইয়াবার স্বর্গরাজ্য, ইয়াবার ট্রানজিট পয়েন্ট বলা যায়। বাংলাদেশের একটি ট্রানজিট পয়েন্ট হচ্ছে ইয়াবা বা মাদকের ট্রানজিট পয়েন্ট উকিয়া এবং এই টেকনাফের সীমান্তগুলো। এই সীমান্তর এলাকার বাসিন্দা এই কনস্টেবল, তাহলে তিনি এই ব্যবসা করতেই পারেন। এই উকিয়া টেকনাফের অধিকাংশ মানুষ কিন্তু ইয়াবা ব্যবসা বা মাদক ব্যবসা জড়িত। অন্য জেলার কথা বলার দরকার নাই, শুধু উকিয়া টেকনাফের অধিকাংশ মানুষ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত। একসময় দিনমজুর ছিল, সেই দিনমজুর এখন কোটিপতি লাখপতি হয়ে বড় দালান কোঠার মালিক হচ্ছে। কিভাবে হচ্ছে? দিনমজুর রিক্সা চালায়, এক সময় রিক্সা চালিয়ে তিনি কোনোভাবে বড় বড় দালান কোঠা বানানোর কোনো সুযোগ রয়েছে? আপনারাই বলেন, আপনারা কমেন্টে বলতে পারেন সুযোগ আছে কিনা সেটি। যদি সুযোগ থাকে তাহলে আপনিও এই রিক্সা চালাতে নেমে যান। রিক্সা চালিয়ে তখন আপনি দেখি কত বড় দালান কোঠা করতে পারেন, দেখি কত লাখ টাকা জমাতে পারেন। এখন এই যে উকিয়া টেকনাফে বড় বড় ভবনগুলো হচ্ছে, দালান কোঠাগুলো হচ্ছে, তারা কিন্তু এই মাদক ব্যবসায় সম্পৃক্ত হয়ে করছে। অতএব পুলিশ কনস্টেবলের ঘটনাও কিন্তু ঠিক একই, উল্টো কিছুই নয়। তার এই যে লোভ লালসা তিনি সামলাতে পারে নাই, তিনি একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হয়ে তিনি এই কাজগুলো না করলে তিনি সরকারের হয়তো ভালো কোনো পজিশনে আস্তে আস্তে যেতে পারতেন। এখন ইয়াবা নিয়ে তিনি একটি কলঙ্ক তৈরি করছেন, তার মধ্যে একটা কলঙ্কের দাগ পড়ে গেছে, তারা চিনে ফেলছে দেশব্যাপী। তাকে এখন চিনে একজন ইয়াবা ব্যবসায়ী হিসেবে পুলিশ কনস্টেবল। পুলিশের কত দুর্নাম, কত হতভাগা তারা গত 16 বছরের যে ফ্যাসিস্ট আমলের যে বিভিন্নভাবে মানুষদেরকে অত্যাচার নিপীড়ন করেছিল, যে ঠিক 2025-24 যে আগস্টের 2024-এর পরে কিন্তু সেটি তারা অনেকটাই কিন্তু শুধরাবার চেষ্টা করছেন। তাদেরও কিন্তু একটি কলঙ্কের দাগ পড়ে গেছে। তারা গত সুরেশার আমলে তারা কিন্তু নিপীড়ন করেছে, সেই নিপীড়নের খাতায় পুলিশের নামও রয়েছে। ঠিক এই পুলিশের যে ঘটনাটি পুনরাবৃত্তি না হয়, তারা কিন্তু সেই চেষ্টা করে যাচ্ছেন কিভাবে তারা সেই কলঙ্ক মুছে ফেলবেন। কিন্তু এই ধরনের কিছু পুলিশ সদস্যদের কারণে, কিছু অপরাধীর কারণে, কিছু লুবি পুলিশের কারণে, এই ধরনের ঘটনাগুলো ঘটার কারণে পুলিশের আরো কিন্তু দিন দিন বদনাম হচ্ছে, বদনাম হয় বা বদনামের ভাগীদার হচ্ছে। এ ধরনের কিছু অসাধু পুলিশ কর্মকর্তার কারণে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু অসাধু ব্যক্তিদের কারণে কিন্তু তাদের দুর্নামগুলো হচ্ছে। এখন কথা হচ্ছে, লোহাগাড়া থানা পুলিশ পরিদর্শক ওসি তদন্ত কি বলছেন? ওবায়দুল ইসলাম বলেছেন, উকিয়া তিনি বলেছেন, এই সময় তিনি বলেছেন আটক কনস্টেবল মনির দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং বিষয়টি সিএমপি অর্থাৎ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষকেও অবগত করা হয়েছে। এখন তিনি একজন পুলিশ সদস্য, তিনি ভালো একটি সম্মানী পান, তার ইয়াবা ব্যবসা করার কি দরকার, এত লোভ করার কি দরকার? উকিয়া বালুখালী এলাকার একাধিক স্থানীয় ব্যক্তিও জানিয়েছেন, কনস্টেবল মনির দীর্ঘদিন ধরে পুলিশ পরিচয়কে আড়াল হিসেবে, অর্থাৎ পুলিশের যে একটি পোশাক, সেই পোশাককে ধারণ করে তিনি
এই যে বিভিন্নভাবে অপরাধগুলি করে যাচ্ছেন, তিনি এই নাম ব্যবহার করে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিল দীর্ঘদিন ধরেই, কিন্তু এলাকার বিভিন্ন মানুষজন বলছেন তিনি যখনই বাড়িতে আসতেন ঠিক তখনই ইয়াবা নিয়ে যেতেন বলে লোকমুখে শোনা যেত। পুলিশ পরিচয় দেওয়ায় এতদিন কেউ তাকে তল্লাশি করতো না। সর্বশেষ লোহাগাড়ায় বিপুল পরিমাণ ইয়াবা সহ ধরা পড়ে তার আসল চেহারা ধরা পড়ার পরে কিন্তু তার এই আসল রূপ বা আসল চেহারা প্রকাশ পায়। প্রশাসনের নাগরিক সুজন উকির সভাপতির যে দায়িত্বে আছেন তিনি বলছেন, একজন দায়িত্বশীল পুলিশ সদস্যের কাছ থেকে এ ধরনের কর্মকাণ্ড সমাজে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলে। একটু আগেই আমি সেটাই আপনাদেরকে বলার চেষ্টা করেছি, বলেছি সরকারি পোশাক পরে এসব মোটেও কাম্য নয়। দেশ ও জাতিকে তারা কি উপহার দেবে কেউ কি ভাবে দেখেছেন? এই কথাও কিন্তু সুশাসনের জন্য নাগরিক সুজনের উকিলের সভাপতি বলেছেন। এখন আপনারা বলতে পারেন এ ধরনের কাজগুলো তো প্রতিনিয়ত ঘটছে। হ্যাঁ ঘটছে, সেটি স্বাভাবিক বিষয়, অস্বাভাবিকের কিছু নয়। মাদক দ্রব্যে লাভের অংশ বেশি থাকে বা অনেকেই কিন্তু বহন করে দিলেই কিন্তু ইনকাম হয়, একটি ভালো তাদের ব্যবসা হয়। এই জন্য ব্যবসা আরো বাড়ছে দিন দিন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা করছেন তাদেরকে বিভিন্নভাবে ধরার জন্য। তারা এমন এমন কৌশল করে, আমরা দেখেছি গত কয়েকদিন আগে বিমানবন্দরে একটি ঘটনা, ক্রিকেট ব্যাটের মধ্যে যদি ইয়াবা নিয়ে চলে যায় তাহলে এটি ধরার কোনো কৌশল আছে? তিনি ক্রিকেট ব্যাট মার্কেট থেকে কিনে নিয়ে যাচ্ছেন, এভাবেই তো অনেকেই মনে করতে পারেন। কিন্তু এখন গোপন সূত্রে যেভাবে জানা যায় তখন হয়তো বোঝা যায় যে তিনি আসলে কি নিয়ে যাচ্ছেন। এখন এই ধরনের মানুষের পেটের ভেতরে নিয়ে ইয়াবা চলে যাচ্ছে, মানুষের গরুর, হাঁসের, মুরগির, গাড়ির চাকার টায়ারের ভেতরে নিয়ে ইয়াবা নিয়ে পালিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। এখন কত কৌশল করছে মানুষ, সুপারের ভেতরে পর্যন্ত ইয়াবা নিয়ে বা বিভিন্ন মাদক নিয়ে বিভিন্ন জায়গায় পাচার করছে। আপনি কিভাবে ধরবেন? আপনি কাকে ধরবেন? কত মানুষকে ধরবেন? প্রশাসন চেষ্টাতে করছেন, প্রশাসন বসে নেই, প্রশাসন তৎপর। এই যে অসাধু কিছু দায়িত্বশীল কর্মকর্তাদের কারণে কিন্তু এই যে অপরাধ হয়তো অনেকটাই বাড়ে, কিন্তু যারা আসলে প্রকৃত দায়িত্বশীল তারা তো এই ধরনের অপরাধগুলো ধরার জন্য চেষ্টা করছেন, তারা অক্লান্ত পরিশ্রম করছেন। র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, অন্যান্য যে কোস্টগার্ড, তারা সকলেই ঐক্যবদ্ধভাবে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমনকি আনসার সদস্যরাও কিন্তু চেষ্টা করে যাচ্ছেন এই যে এই ধরনের অপরাধীদের ধরার জন্য। কিন্তু তারা চেষ্টা করার পরেও আমরা তো মানুষ, আমরা মাছে ভাতে বাঙালি, আমরা কত কৌশল, আমরা কত ফোন দিই, আমরা কত নতুন নতুন নিত্য নতুন কৌশল সৃষ্টি করি, বের করি। এটি আসলে বলা বোঝানোর মতো নয়, এটি আমরা কোনোভাবে টের পাওয়ার মতো নয়। অতএব আমরা যারা দেশের নাগরিক, আমরা যারা এই মাদক পাচার বা মাদক বেচা কেনা করছি, আমরা যদি সাবধান না হই, আমরা যদি সতর্ক না হই, আমরা যদি ভালো না হই, তাহলে এই মাদক পাচার বন্ধ হওয়ার সুযোগ নেই, সুযোগ থাকার কথাও নয়। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজ এ পর্যন্ত। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।